আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ, দোষীদের খুঁজতে কমিটি গঠন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা 33 ডিসিকে ওএসডি। গাজা পুনর্গঠনে প্রয়োজন $5,320 কোটি। অবশেষে করাচিতে উড়ল ভারতের পতাকা। এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 98তম সভায় এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে গতকাল ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, আজ সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার জনাব বাসির জামাল। বাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এই আজকের যে খবরগুলো আপনি শুনলেন আমাদের, সেটি গুরুত্বপূর্ণ যে খবর ছিল, আজকের দিনের সেরা ঘটনা বলা যায়, সেটি হচ্ছে কুয়েটের যে পরিস্থিতি গতকাল থেকে শুরু হওয়া। আপনার কাছে শুরুতে জানতে চাবো, যে ছাত্ররা 5 আগস্টে স্বৈরাচার হাসিনার পতন ঘটালো, এত ছাত্র জীবন দিল, সেই ছাত্ররাই আবার মুখোমুখি অবস্থানে, এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে অশেষ ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের জন্য। গত কয়েকদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ছাত্র শিবির এবং ছাত্রদল, এসবগুলোর মধ্যে একটা ইস্যু নিয়ে সামনে আসছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই প্রেক্ষিতে এই দলগুলোর মধ্যে এদের বিএনপি, জামাত, তাদের অঙ্গ সংগঠন শিবির, তারপরে ছাত্রদল, এগুলোর মধ্যে একটা কি বলবো, একটা উত্তেজনা বিরাজ করছে। রাজনীতিতে আমি আসলে এটা স্বাভাবিক মনে করি। রাজনীতিতে কখনো উত্তেজনার পারদ নিম্নে থাকে, সামনে নির্বাচন, এই অবস্থায় এগুলো বিরাজ করছে। তবে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সপক্ষের শক্তিগুলোর মধ্যে এইভাবে না হয়ে আরেকটু সমঝোতা ভিত্তিক আন্দোলন বলুন আর তাদের কর্মসূচি পালন করা উচিত ছিল, কিন্তু এটা না হয়ে মুখোমুখি অবস্থান বিরাজ করছে। তো ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ ছাত্র শিবিরের পুরো জিনিসকে দায়ী করছে না, মানে সংগঠনকে বলতেছে যে গুপ্ত কিছু লোককে দায়ী করছে, এবং আজকে প্রেস ব্রিফিংও করলো। তারা বলছে যে ছাত্রদল বলছে যে এই ছাত্রদলকে একটা মেলাইন করার জন্য পরিকল্পনার ভিত্তিতে কুয়েটে এই অবস্থাটা সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের কিছু অংশ। এটা ছাত্রদলের সভাপতির বক্তব্য ছিল আজকে বক্তব্য। অপরপক্ষে ওই দুই দলের বক্তব্য হচ্ছে যে ছাত্রদল ইচ্ছে করেই এই ঘটনাটা ঘটিয়েছে, ওরা ওরা মনে করছে যে ক্ষমতায় এসে গেছে। তো আজকে আসার কথা, যে আজকে তেমন কিছু ঘটে নাই। কুয়েটে এটা ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে আগামী 28 তারিখ পর্যন্ত, যেন নিরাপত্তার সাথে ইয়াগুলা থাকে, এই ছাত্ররা নিরাপত্তা পায়। তারপরে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু ছাত্রদের দাবির পুরো দাবি না মানার কারণে ছাত্ররা উপাচার্য এবং সহোপাচার্যের একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছে। তো আজকে বিকালে একটা প্রোগ্রাম ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওটা ওরা করেনি, ওরা প্রত্যাহার করছে। এটা থেকে একটা আশা করা যায় যে সামনের দিনগুলোতে একটা সমঝোতা আসতে পারে। আন্দোলন তো করতে পারে, বিভিন্ন দাবিতে আন্দোলন হতে পারে, তবে এটা যখন রক্তক্ষয়ী পর্যায়ে চলে যায়, সেটি আসলে যে পক্ষগুলো এটার সাথে জড়িত থাকুক না কেন, প্রত্যেকের জন্যই তো একরকম নেতিবাচক। নিশ্চয়ই রক্তক্ষয়ী পর্যায়ে যাওয়া আমার মনে হয় যে ঠিক নয়, উচিত না। যা করা হোক, বক্তৃতা, বিবৃতি বা এজিটেশন অথবা মিছিল, মিটিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। প্রত্যেকের জায়গা থেকে এগুলা করলে পরিস্থিতি শান্ত থাকে এবং রাজনীতিটাও সুন্দরভাবে এগিয়ে যায়।
আরেকটি বিষয় গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়া যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আহ, অনেক ক্ষেত্রেই আমরা তো এটি বলতে পারি যে বিএনপি একটি বড় দল, তাদের যে ছাত্র সংগঠন, তাদের নেতা কর্মীরা রুট লেভেলে বিশেষ করে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, নোয়াখালীর একজনের একটা পোস্ট ভাইরাল হয়েছে। তো তাদের এই যে একরকম ট্যাগিং এর কথা উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় বারবার, এটি কি আসলে তাদের রাজনীতিতে এইরকম ট্যাগিং নতুন করে চালু করা, যেটা আমরা 5 আগস্টের আগে দেখেছি, সেটি তাদের জন্যই কোনো বিপদের কারণ হতে পারে কিনা, কি মনে করেন এমন করাটা? না মানে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা সবাই ইউজ করছি, কিন্তু আমার মনে হয় যে যেটা সত্যিকার অর্থে সঠিক, যেটা আমরা মনে করি এটাকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আনা উচিত, যেটা গুজবে রূপান্তরিত হয় এটা আনা উচিত না। শুধু ছাত্র দল না, ও সব দলেই এগুলা নিয়ে আসছে, তবে এটা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। আরেকটি বিষয়, এই যে যে আন্দোলনটি হলো বা যে সংঘর্ষের ঘটনা ঘটলো গতকাল থেকে, সেখানে অনেকের অভিযোগ, বিশেষ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ছিল না, এই কারণে এই পরিস্থিতিটা আরো বেশি এরকম হয়ে এত জটিল হয়েছে। আপনি কি মনে করেন? আসলে ঘটনাটা তো হঠাৎ করে ঘটেনি, এটা গত কয়েকদিন যাবৎ গুট পাকানো হয়েছে। মানে বৃষ্টি হওয়ার আগে আকাশে যেমন গুমুট অন্ধকার হয়, পরিবেশ গুমুট হয়, এই অবস্থা ছিল। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তড়িৎ কোনো ব্যবস্থা নিতে পারতেন, তাহলে আমার মনে হয় যে এতদূর এগোতো না। আমি ওদের অবস্থাটা জানি না যে তারা কেন ওই ব্যবস্থাটা নিলেন না, না তারা জানতেন না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থাটা নিলে এই অবস্থা হতো না। আরেকটি বিষয়, আজকে তো সিন্ডিকেট মিটিং এ ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয় বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদেরও রাজনীতির সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি এই সম্পৃক্ততা পাওয়া গেলে ছাত্রত্ব বা আজীবন বহিষ্কারের কথা সাময়িক বলা সাময়িক হয়েছে। হ্যাঁ। তো এটা যদি আসলে হয়, তবে এটি তো আসলে ছাত্র রাজনীতি একদম নিষিদ্ধ হয়ে গেলে এটি রাজনীতিতে প্রভাব তো অবশ্যই পড়বে। আপনি কি মনে করেন? আসলে বাংলাদেশে ছাত্র রাজনীতিটা আপনার জানেন যে অনেক ঐতিহ্যের বিষয়। দীর্ঘদিন ধরে ছাত্ররা রাজনীতি করে আসছে এবং বাংলাদেশ অর্জনে বিভিন্ন যে বাঁক রয়েছে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, এগুলোতে ছাত্রদের ব্যাপক অবদান এবং ভূমিকা ছিল। এই যে 24-এর গণ অভ্যুত্থানেও ছাত্ররাই, তাদের নেতৃত্বেই এই গণ অভ্যুত্থানটা হয়েছে। সুতরাং হঠাৎ করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। ছাত্ররা যেভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছে বর্তমানে, এটাকে হয়তো আরও সংস্কার করা প্রয়োজন, এবং এটা করতে গেলে একটা দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন। এটা স্টার্ট করা দরকার, কিন্তু একদম নিষিদ্ধ করে দেওয়াটা হঠাৎ করে আমার মনে হয় যে যুক্তিযুক্ত নয়। আহ, কেমন ধরনের সংকট, মানে কেমন ধরনের সংস্কার হলে খুব দ্রুত এই পর্যায় থেকে কিছুটা হলেও পরিস্থিতিটাকে প্রশমন করা সম্ভব আপনি মনে করেন? না, এটা বিভিন্নভাবে আলাপ আলোচনার প্রয়োজন। অলরেডি আলাপ আলোচনা চলছে যে লেজুর ভিত্তিক সংগঠন করা যাবে না। মানে আমি একটা সংগঠন করব ছাত্রদের নিয়ে, এটার এই জাতীয় রাজনীতি কোনো দলের সাথে ঐক্য থাকবে, অঙ্গ সংগঠন হবে না। ছাত্ররা রাজনীতি করবে ছাত্রদের কল্যাণের জন্য, এই স্বার্থ সিদ্ধিকে নিয়ে রাজনীতি করবে। এভাবে আলোচনা চলছে। এভাবে আলোচনা চললে হয়তো সামনের দিকে একটা সময় আসবে যে একটা সংস্কার হবে, প্রস্তাব দিবে। তো হঠাৎ করে ছাত্র রাজনীতি বন্ধ করা ঠিক হবে না। তবে কুয়েটে বর্তমানে সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্র রাজনীতির ব্যাপারে নিষিদ্ধ থাকবে একটা পর্যায় পর্যন্ত, এটা আসলে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিকে ট্যাকল করার জন্য। এটা হয়তো সামনের দিকে উড্র হবে, আমরা সামনের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের একটা পরিকল্পনা হতে পারে। রাইট। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না। এটি নিয়ে আসলে আলোচনা সমালোচনা চলছে যে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে। আপনি কি মনে করেন আসলে কোন নির্বাচনটি আগে হলে এই পরিস্থিতিটা আসলে স্বাভাবিক? এটা আমার মতামত না। ওই গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। সেখানে বেশিরভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটা বলেছেন যে সর্বাগ্রে জাতীয় নির্বাচনটা প্রয়োজন। জাতীয় নির্বাচনটা এই জন্য প্রয়োজন, দীর্ঘ 3 বারের ব্যবধানে
3টা নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। তো জাতীয় নির্বাচনটা প্রয়োজন এজন্যে যে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্তৃত্ব যদি রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত না হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির উত্তরণ সম্ভব না। আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে 2018 সালের যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন 33 জন ডিসিকে ওএসডি করা হয়েছে। আসলে ডিসিরা তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচন কেন্দ্রিক। তো এই যে ডিসিদেরকে ওএসডি করা হলো, তাদের তো অনেকেই নির্বাচনে অনিয়মের সঙ্গেও জড়িত ছিলেন। নিশ্চয়ই তাদের এটা কিভাবে হবে? গত কয়েকদিন যাবত ধরে এটা নিয়ে আলোচনা চলছিল। আপনারা জানেন যে গত 3টি নির্বাচন যেভাবে হয়েছে, এটা শুধু রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্তৃত্বের নেতৃত্বে হয় নাই, সহযোগিতা ছিল আমলারা। তো যেসব আমলারা, বিশেষ করে ডিসিরা যখন নির্বাচন শুরু হয়, তখন ডিসিদের নির্বাচন কমিশনের অধীনে গিয়ে এই নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে। তো তাদের একটা বিরাট ভূমিকা থাকে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে, আবার রিগিং নির্বাচনের ব্যাপারে ডিসির একদম সম্পৃক্ততা থাকেই। সুতরাং বর্তমান সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর দাবি ছিল গত 3টি নির্বাচনে যারা যেসব আমলারা জড়িত ছিল তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। ওই রাজনৈতিক নেতৃত্বের দাবির প্রেক্ষিতে আজকে একটা প্রাথমিকভাবে 33 জনকে চিহ্নিত করা হলো, ভবিষ্যতে আরও চিহ্নিত করা হবে। তবে ওএসডি তো আসলে চূড়ান্ত কোনো একটা হতে পারে না। না, ওএসডি হলো প্রাথমিক পদক্ষেপ। এটা একটা সরকারি চাকরি, তো হঠাৎ করে বাদ দেওয়া যায় না। এটা প্রাথমিক পদক্ষেপ, ধীরে ধীরে তাদের ব্যবস্থা নেওয়া হবে আমি মনে করি। হ্যাঁ বাসির ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা হবে হয়তো পরবর্তী কোনো আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। এবার পরবর্তী প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না। দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবার 1-11-র চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না। এদিকে 2018 সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 71 জাতীয় নির্বাচনের পর যেসব এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম, পিপিএম পদক পেয়েছিলেন তাও বাতিল করা হয়েছে। একই কারণে এর আগে ওএসডি করা হয় 12 ডিসিকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রায় 15 মাসের ইসরায়েলি আগ্রাসনের বিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রয়োজন হবে 5,000 কোটি টাকারও বেশি মার্কিন ডলার। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে একথা বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের হিসাব মতে গাজায় ইসরায়েলি হামলায় 2023 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের 8 অক্টোবর পর্যন্ত 4,900 কোটি ডলারের ক্ষতি হয়েছে। গবেষকরা হিসাব নিকাশ করে বলছেন, গাজা পুনর্গঠনে এখন আগামী 10 বছরে 5,320 কোটি ডলার প্রয়োজন। এর মধ্যে কেবল প্রথম 3 বছরই দরকার হতে পারে প্রায় 2,000 কোটি ডলার। সবশেষ খেলাধুলা। সব উত্তেজনা সমীকরণ শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাব মিলেছে হাইব্রিড মডেলে। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে শেষ বিতর্ক হিসেবে সংযোগ হয় পতাকা কাণ্ড। আইসিসি ইভেন্টকে সামনে রেখে সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উড়ানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা। সেখানে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও স্বাগতিক পাকিস্তানের পতাকা থাকলেও দেখা যায়নি ভারতের পতাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেয় তুমুল বিতর্কের। সেখানে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে লাগানো হয় বেশ কিছু পতাকা, শুধু নেই ভারতীয় পতাকা। এই নিয়ে শুরু হয় নতুন বিতর্কের। তবে আজ উদ্বোধনী ম্যাচে বাকি 7 দলের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের পতাকাও। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।